সবাইকে স্বাগত জানাচ্ছি কেলেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হয়েছি দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো নিয়ে আলোচনা করতে, জানাবো সবশেষ খেলাধুলার খবর। এবং আপনারা জানেন যে আজকে কিন্তু বাংলাদেশ এবং ভুটান যেই প্রীতি ম্যাচ, সেটা সন্ধ্যা 7টায় শুরু হবে। এবং সেই ম্যাচ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন দুজন, এবং আমি আপনাদের সাথে আছি শাফায়েত মিদুল। আর আমাদের সাথে যে দুজন রয়েছেন, আমি যদি প্রথমে পরিচয় করে দিই, জাহিদ হাসান এমিলি, সাবেক ফুটবলার, এবং একই সাথে আনিসুর রহমান, ক্রীড়া সাংবাদিক, ডেইলি স্টার। আর দর্শক, চাইলে আপনারা আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকতে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আমাদের সাথে আছেন দুজন, জাহিদ হাসান এমিলি এবং আনিসুর রহমান। এমিল ভাই, শুরুতে আপনার কাছে আসলে জানতে চাই যে আজকে ভুটানের সাথে খেলা দীর্ঘদিন পর, এবং একই সাথে প্রথমে আমি হেডলাইনে বললাম যে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ম্যাচটা, কেমন মনে করছেন যে কেমন হবে আসলে এই ম্যাচটা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই একটা এক্সাইটিং ম্যাচ হবে, কারণ স্টেডিয়াম রেনোভেশনের পরে কিন্তু প্রথম ম্যাচ, এবং প্রায় 4 থেকে 5 বছর কিন্তু এই স্টেডিয়ামে খেলা বন্ধ ছিল, এবং যতটুকু দেখেছি আমার কাছে মনে হচ্ছে নাইস এনভায়রনমেন্ট তৈরি করেছে। সুতরাং এই এনভায়রনমেন্টে আসলে প্লেয়াররা খেলতে চায়, এবং প্লেয়াররা সবসময় চায় একটা ভালো মাঠ, একটা ভালো এনভায়রনমেন্ট যখন থাকে, তখন আসলে পারফরমেন্সের গ্রাফটা কিন্তু আসলে অনেক উপরে থাকে। যেহেতু আমাদের হোমে খেলা, আমার কাছে মনে হয় যে প্লেয়াররাও খুব এক্সাইটেড এই ম্যাচটা এনজয় করার জন্য। তো আমি বলবো যে বাংলাদেশ দল এই মুহূর্তে যে অবস্থায় আছে, অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড বেশ ভালো অবস্থায় রয়েছে। কারণ এখন তো আসলে আমাদের এখানে আসলে স্পোর্টসের টপিকসে একটা ফুটবলের ম্যাচ, যে ফুটবলের জোয়ার আসলে, হ্যাঁ, আজকে এবং 10 তারিখে যে সিঙ্গাপুরের সাথে ম্যাচ আছে। সুতরাং অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি আসলে এটা খুব, যেহেতু আমি খেলা সিরিজ, বাট আমি নিজেও এনজয় করছি। কারণ ফুটবল নিয়ে কথা হলে, ফুটবল নিয়ে আলোচনা হলে থেকে তো ভালো কিছু আর হয় না। আর যেটা হয়েছে দেখেন, বাংলাদেশ দলটা কিন্তু আস্তে আস্তে একটা চেঞ্জের দিকে যাচ্ছে আর কি। সুতরাং এই চেঞ্জটা তো আসলে একটু সময় লাগবে, বাট আমার কাছে মনে হয় যে জয় যত বেশি আসবে, তত মানুষের আকর্ষণ কিন্তু আরও বাড়তে থাকবে। যেহেতু আজকে ভুটানের সাথে আপনি বললেন, এটা একটা জয় দিয়ে যদি শুরু করতে পারে, অন্যরকম একটা স্মৃতি হয়ে থাকবে, এবং নেক্সট যে আপকামিং ম্যাচ রয়েছে 10 তারিখে, সেটার জন্য কিন্তু একটা ভালো প্রিপারেশন হবে। সুতরাং আই হোপ যে বাংলাদেশ দল ম্যাচটা অবশ্যই জয়ের জন্য খেলবে, এবং যেহেতু অনেক বছর পরে আসলে এই ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটা হতে যাচ্ছে, তারা জয় দিয়ে ম্যাচটা শেষ করবে। কারণ জিতলে যেটা হবে, যে একটা কনফিডেন্ট লেভেল তৈরি হবে পরবর্তী ম্যাচের জন্য। সো প্লেয়াররাও কিন্তু আমার কাছে মনে হয় খুব এক্সাইটেড, এবং হামজা, সমিত সবাই কিন্তু দলের সাথে, ফাহমিদুল সবাই কিন্তু দলের সাথে জয়েন করেছে, এবং আমাদের যারা প্লেয়ার আছে সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে দলটাও দুর্দান্ত। সুতরাং এখন মাঠে খেলাটি এনজয় করার সময় এসেছে। প্লেয়াররা যদি সেটা করতে পারে, আই হোপ যে একটা বড় ভালো একটা পরিবেশ তৈরি হবে। আনিসুর রহমান, আমি আপনার সাথে একটু আগে আলোচনা করছিলাম, আসলে গতকালকে আপনি প্রেস কনফারেন্সটা কভার করেছেন, এবং মানে উপচে পড়া সাংবাদিকদের যে ভিড়, অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে আপনি কীভাবে এটা এনজয় করছেন? হ্যাঁ, অবশ্যই। যে ফুটবল তো যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ, আমি যদি বলি যে ফ্রেন্ডলি ম্যাচে খুব একটা আসলে যে প্রেস কনফারেন্স, এর আগে জার্নালিস্ট, রেগুলার জার্নালিস্ট যারা ফুটবল কাভার করে থাকে, বা মেইন স্ট্রিমের যারা আর কি, তারাই ইউজুয়ালি আপনার কাভার করে থাকতো। কিন্তু কালকে আসলে যে কন্টেন্ট মেকার যারা ছিল, তারা মেইন স্ট্রিমের সাংবাদিক, মানে এমন কোনো হাউস ছিল না যে রিপ্রেজেন্টেটিভ ছিল না। এবং আপনারা নিশ্চয়ই সবাই দেখছেন যে অনেক সাংবাদিক, আমি নিজেও আসলে যে ফ্লোরে বসে, যে দাঁড়ানো বা বসার কোনো জায়গা ছিল না, ফ্লোরে বসে কাভার করছে আর কি। তো সেটা আমার কাছে এটা মনে হচ্ছে যে ফুটবল নিয়ে যে হাইপটা আসলে যে সিঙ্গাপুর ম্যাচের সাথে, এবং সিঙ্গাপুরের ম্যাচের সাথে যে হাইপটা তৈরি হয়েছে, তার কারণ হচ্ছে আসলে যে আমাদের যে এক্সপার্টেড প্লেয়ার, যে হামজার কথা বলি, সমিত এসে জয়েন করতেছে, ফাহমিদুলের খেলার সম্ভাবনা আছে, এইটা মিলে যে হাইপ, সেই হাইপের একটা ছোট্ট রিফ্লেকশন হচ্ছে যে প্রেস কনফারেন্সে আসলে জার্নালিস্টদের আসলে যে এত ক্রাউডেড একটা প্রেস কনফারেন্স, মানে সব মিডিয়া হাউসই বলা যায় যে এখন এমফাসাইজ করতেছে ফুটবলটাকে যেহেতু এগিয়ে যাচ্ছে। আমার কাছে খারাপ লাগেনি যে মানে প্রেস কনফারেন্স, যে অনেক দিন পরে এরকম মিডিয়ার যে একটা অ্যাট্রাকশন যে ফুটবলের প্রতি, সমস্ত মিডিয়া, আমার কাছে ভালোই লেগেছে। গুড। একই সাথে এমিলি, আপনি বললেন যে এই ম্যাচটা আসলে ভালো, যদি জিততে পারে ভালো একটা ভাইব ক্রিয়েট করবে পরের ম্যাচের জন্য, এবং কালকে কোচও বলছিলেন যে হামজাকে খেলাবেন এবং ফাহমিদুলকেও খেলাতে চান তিনি। এদিকে আসলে কি দরকার আছে কিনা যে ভুটানের সাথে ম্যাচটা খেলানোর? হামজা না, অবশ্যই দরকার আছে। টিম কম্বিনেশনের জন্য আমি মনে করি সামিত যদি আরও একদিন আসে, তাকে খেলালেও ভালো হতো। হ্যাঁ, যেহেতু সে অনেক জার্নির পর আজকে সকালে এসে ল্যান্ড করেছে, তাকে হয়তো আজকে পাওয়া যাবে না, বাট সমিত যদি এই ম্যাচটা খেলতো, আমার কাছে মনে হয় যে সিঙ্গাপুর ম্যাচের জন্য আপনি একটা প্রি প্ল্যান করে ফেলতে পারতেন।
সুতরাং আমি বলবো যে হামজা ফাহমিদুল যারা আছে টিম কম্বিনেশনের জন্য কোচ অবশ্যই তাদেরকে খেলাবে এবং কে কোন পজিশনে কিভাবে খেলবে সেটা তো আজকের একটা কিন্তু প্রি প্ল্যান হয়ে যাবে ফর সিঙ্গাপুর ম্যাচ। সুতরাং আমি বলবো যে নট অনলি এই দুইজন, পুরো টিমেরই কিন্তু একটা টিম কম্বিনেশন দাঁড় করাতে, যেহেতু 10 তারিখ আরও 4-5 দিন সময় থাকবে, সুতরাং এদেরকে নিয়ে কিন্তু একটা লাইন আপ তৈরি করলে কী হবে যে পরবর্তী যে ম্যাচটা আছে সেখানে আপনার কোন কোন পজিশনে আপনার প্রবলেমগুলি আছে সেটা আপনি কিন্তু বের করতে পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন। তো আমি বলবো যে এটা খুব ইম্পর্ট্যান্ট যে কম্বিনেশনটা তৈরি করা। আপনি দেখেন আমরা ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা খেলেছি, হ্যাঁ, ফার্স্ট হাফে যদি দেখেন উই গেটিং লট অফ চান্স, এন্ড অফ দ্য একদম শুরুতেই প্রথম একদম আর্লিতে কিন্তু আমরা প্রায় 3 থেকে 4টা খুব ক্লিয়ার চান্স পেয়ে গিয়েছিলাম। তো ম্যাচ জিততে গেলে কিন্তু আপনাকে গোল করতে হবে। সুতরাং যেহেতু আজকে প্রতিপক্ষ ভুটান, আপনি কিন্তু অনেক সুযোগ পাবেন, সুতরাং আপনাকে গোল করার একটা হ্যাবিট এখান থেকে তৈরি করতে হবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি ম্যাচ জিততে গেলে আপনাকে গোল করতে হবে। সুতরাং অপোনেন্ট যেহেতু ভুটান, আমি ছোট করছি না, বাট আজকে অনেক সুযোগ তৈরি হবে। সুতরাং সামনের দিকে যারা থাকবে, আমি জানি না কোচ আসলে এই ম্যাচটাকে কাদেরকে দিয়ে স্টার্ট করবে। আই হোপ সিঙ্গাপুর ম্যাচে যাদেরকে দিয়ে স্টার্ট করবে তাদেরকে এই ম্যাচে আমি মনে করি খেলানো উচিত, কারণ যদি এই ম্যাচে 2টা 3টা বা 4টা গোল যদি হয়ে যায় এবং ওই ফ্রন্ট লাইনের প্লেয়াররা যদি এই গোলগুলি করতে পারে, আপনি জানেন যে সিঙ্গাপুর ম্যাচে দে হ্যাভ কনফিডেন্ট ওই ম্যাচ খেলার জন্য। সুতরাং আমাদের কিন্তু বাংলাদেশ দলের এখন মেইন ল্যাকিংসের জায়গাটা হলো গোল স্কোরিংয়ের জায়গাটা। সুতরাং এইটা কাবরেরার জন্য একটা বড় সেটব্যাক হবে যে সে আসলে এই ম্যাচটাতে যাদেরকে শুরু করবে তারা আসলে গোল করতে পারবে কি না। কারণ দেখেন এখন আপনার কিন্তু দলে তেমন কোনো স্ট্রাইকার নাই, মানে প্রপার নাম্বার নেই আমরা যেটা বলি, যেটার কারণে কিন্তু আপনি ইন্ডিয়ার ম্যাচটা জিততে পারেননি। ইন্ডিয়ার ম্যাচে কিন্তু স্ট্রাইকার ছাড়া আপনি খেলেছেন, সামনের দিকে মুজিবুর জনি, আপনি আপনার রাকিব এবং শাহরিয়ার ইমন, মুরসালিন পিছন থেকে স্টার্ট করেছে, বাট তারা কিন্তু কেউ স্ট্রাইকার না, যার কারণে দেখবেন যে ইজি গোলগুলি কিন্তু তারা গোলে কনভার্ট করতে পারেনি। সুতরাং আজকে যেহেতু একটা ভালো সুযোগ আছে, ফাহমিদুল দলের সাথে ইনক্লুড হয়েছে, যেভাবে আসলে তার খেলার প্যাটার্ন, ওই প্যাটার্নে হয়তো সে লেফট স্ট্রাইকার হিসেবে খেলবে, মাঝখান হয়তো আলামিনকে সুযোগ দিতে, আমি জানি না এটা কোচের ব্যাপার, বাট আমার জায়গা থেকে বলবো যে আপনি স্ট্রাইকার ছাড়া ম্যাচ জিততে পারবেন না, কারণ আপনার দলে যারা মিডফিল্ডার রয়েছে তারা কিন্তু পিওর কেউ গোল স্কোরার, এবং এই ধরনের ম্যাচে আসলে পিছন থেকে মিডফিল্ড হয়ে গোল করা ইজ ভেরি টাফ। ফাহমিদুল যেহেতু গোল করতে পারে, রাকিব রয়েছে, লিগে 11 গোল করেছে, সুতরাং সেও কিন্তু গোল করতে জানে। সো আজকের ম্যাচে আমার কাছে মনে হয় যে মেইন টার্গেট থাকবে আপনি কিভাবে গোল করতে পারবেন এবং গোলের অপরচুনিটি কিভাবে তৈরি হবে। সিঙ্গাপুর ম্যাচে একটা ড্রেস রিহার্সাল বলতে পারি। আনিসুর ভাই, এই ম্যাচ যেটা আমরা যদি বলি যে ভুটান ম্যাচ বাদ দিয়ে যদি আমরা সিঙ্গাপুর ম্যাচটা আসলে কিন্তু মূল কেন্দ্র যদি বলি, সেই ম্যাচটার কেন্দ্র করে কিন্তু একটা জিনিস সব থেকে বেশি যে আকাঙ্ক্ষিত সেটা কিন্তু টিকিট। আপনি গ্রাউন্ড লেভেলে আপনি সব জায়গায় সাংবাদিকতা করতেছেন, আপনি ঘুরতেছেন, দেখতেছেন, কিন্তু টিকিটের এত সংকট কিভাবে, মানে এটা কি প্রপার ওয়েতে হয়েছে কিনা বিতরণটা আপনাকে? যে এটা ইট ইজ আ বিগ কোশ্চেন আসলে, যে প্রপার ওয়েতে হয়েছে কিনা। যে আপনি দেখেন যে রেনোভেশনের পর কিছুটা সিট কমে গেছে ন্যাশনাল সিস্টেমে, আগে 23,000 প্লাস ছিল, এবার 22,000 সামথিং হয়েছে। যে এবং রিজনেবলি আপনার কমার কারণ হচ্ছে যে আপনার গ্যালারিগুলোতে ওয়াশরুম 7-8টা ওয়াশরুম তৈরি করা হয়েছে, যার জন্যে কমে গেছে। এখন 18,300 টিকিট ফুটবল ফেডারেশন বলছে যে অনলাইনে তারা সেল করবে, এবং সেই সেলটাও যদি আপনি দেখেন যে প্রথমে বলল যে রাত্রে শুরু হবে 6,000, পরের দিন বলল যে সাইবার অ্যাটাক, তার পরের দিন আবার বলল যে একদিন মেইনটেনেন্স, রাত্রে আমরা 1,300 বা 6,000 মতো বিক্রি করবো, এবং সকালে উঠে একটা সময় দেখা গেল যে আপনার সব জায়গায় সোল্ড আউট। যে রাত্রে অনেকে ট্রাই করছে, 3-4 ঘন্টাও ট্রাই করছে, যারা আমাদের যে স্পোর্টস জার্নালিস্ট হিসেবে অনেকেই যোগাযোগ করছে যে টিকিট কেনা যায় কিনা। তা সেটা আসলে যেহেতু এবার ফিজিক্যাল টিকিট নাই, যে অনলাইন থেকে কিনতে হচ্ছে, তা স্বাভাবিকভাবে প্রত্যেককেই অ্যাডভাইস করা হয়েছে যে অনলাইন থেকেই কেনা হোক। সকালে উঠে আপনার যে দেখা গেল সোল্ড আউট হয়ে গেছে, দ্যাটস মিন 18,300 টিকিট সোল্ড আউট। তো এখানে অনেকেই কিন্তু এটা নিয়ে কোশ্চেন করছে যে এখানে সোল্ড আউট হয়ে গেছে। আবার আমি রিসেন্ট অনেকের সাথে আলাপ করছি যে যারা ফুটবলের সাথে ইনভলভ, তারা কেউ তাদের হাতে কারো টিকিট নাই, তাহলে টিকিটটা কিনলো কারা আসলে? হ্যাঁ, সেটা একটা যে বিগ কোশ্চেন। এবং একই সাথে উচ্ছ্বাস দেখি যে কোনো ম্যাচের আগে যদি আপনি একটা টিকিট কিনে না, আমরা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে আমি আই গট এ টিকিট, মানে এই যে পোস্ট এইরকম কিছু কিন্তু আমরা না এখনো আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা সেরকম দেখছি না, যেটা ইউজুয়ালি আপনার, আমি দেশের বাইরের কথাই বলি, আর দেশের ভিতরে যে ক্রিকেটের যেগুলো হয় সেটাও আমাদের চোখে পড়েনি। বাট আমার মনে হয় যে আমরা আসলে যে ঠিক আছে অনলাইন ডিজিটালি তারা বিক্রি করছে, কিন্তু যারা আমরা ডিজিটালি হলো কতটুকু হ্যাবিচুয়েট
আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই, আমরা যখন ঢাকার বাইরে যাই আমরা কিন্তু বাসের টিকিটটা হলো আপনার ডিজিটালিও কেনা যায়, হ্যাঁ, কিন্তু আমরা ফিজিক্যালি যে হলো ফিজিক্যাল টিকিট নিয়ে চলে আসি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ফুটবল ফেডারেশন 18,300 অনলাইনে সেল না করে একটা নির্দিষ্ট একটা 40%, 30%, 5-7 হাজার অনলাইনেই করে কিছু টিকিট ফিজিক্যাল বিক্রি করা উচিত ছিল আমার যেটা মনে হয়। আসলে আমরা ফিরবো, আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার প্রশ্ন এবং মতামত আমাদের সাথে শেয়ার করুন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফ্যামিলির সাথে একটু কথা বলি। জি বলুন। ফ্যামিলি ত্রিপুর ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, ভালো আছো? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আসলে প্রশ্ন কিছু নাই, আসলে প্রশ্ন কি করবো, এই যে আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে তারপরে প্রশ্নটা করুন। ভালো করে জানো, প্রত্যেকটা ভেন্যুতে আমি খেলা দেখি, কিন্তু ভালো করে জানো আমার খেলার দেখার বয়স হলো প্রায় 45-46 বছর। আসলে আমি এরকম কখনো দেখিনি। টিকিট নিয়ে যে ঘটনা, এখনো ছেলেরা ফেডারেশনের ভবনের সামনে বসে আছে, তো দর্শক তারা আসবে, আমরা দেখতে খেলায় আসলে এগুলো খেলা দেখা যায় অ্যামেচার দর্শক বেশি আসে, যারা সারা বছর খেলা দেখে না। জি, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আসলে এমিল ভাই, আপনি আসলে উত্তরটা দেন আসলে। যে না, উত্তর বলতে প্রচুর আসলে বলছে যে যেটা আসলে মানে এবার টিকিটের যে প্রবলেমটা হয়েছে, এটা আসলে যারা 12 মাস ফুটবল ফলো করে, স্পেশালি তো ইন্টারন্যাশনাল ম্যাচ কয়টা হয়, 5টা 6টা হয়তো বা 8টা, মানে এখন মনে হয় বাফুফের গেটে এখনো রয়েছে ফুটবল তো আসলে যারা এখন বাফুফের গেটে আছে এরা কিন্তু 12 মাসই ফুটবলের জন্য গলা ফাটায় আর কি। আপনি যদি বসুন্ধরা কিংস অ্যারিনাতে দেখেন, সবসময় তাদের দেখা যায়, লিগের ম্যাচও দেখা যায়। ঢাকার বাইরে যে ভেন্যুতে টিপু ভাই বললো যে ঢাকার বাইরে সে সবসময় ভেন্যু যে এখন পর্যন্ত টিকিট পায়নি, তো এটা তো আসলে এরা তো সবসময় ফুটবলের জন্য নিবেদিত প্রাণ। এবং ইস্ট্রু আমি দেখেছি তারা অনেক কষ্ট করে গিয়ে ঢাকার ভেন্যুর বাইরের ম্যাচগুলিও তারা দেখেছে, এবং এরাই তো আসলে ফুটবল 10 মাস যে লিগের খেলা সবসময় এরাই কিন্তু সাপোর্ট করে যায়। সো এরা তো এক্সপেক্ট করি এই ম্যাচ এর, কারণ এই ধরনের হাইপের ম্যাচ সবাই দেখতে চায়। সুতরাং যেটা বলছে যে আমরা কিছু টিকিট হয়তো অফলাইনে বেচলে হয়তো যেটা হতো যে সবাই হয়তো এই ধরনের মানুষগুলি কিন্তু টিকিট পেত, হয়তো তারা কেনার ক্ষেত্রেও আগে থাকতো। যেমন অনলাইনে কিন্তু আপনি টিকিট কিন্তু সবার ওই ক্যাপাসিটি নেই কেনারও। হ্যাঁ, আপনি যে কিনবেন ওইটারও কিন্তু অনেকে সিস্টেম যায় না, সিস্টেমে অনেক হয়তো সে অ্যাভেল করতে পারেনি। বাট আপনি যদি এগুলি ব্যাংকে দিয়ে দিতেন বা বাফুফে নিজেরাই যদি বুথ করে বিক্রি করতো, আমার মনে হয় যে এই যে সাপোর্টাররা রয়েছে যারা 10 মাস 12 মাস খেলাটা কন্টিনিউ দেখে, তারা হয়তো টিকিটগুলি কিনতে পারতো এবং ম্যাচটা, এবং তারা অনেক কষ্টে আছে। এবং অনেকে আমারও ফোন করে বলছে যে ভাই এবছর ঠিক এই ম্যাচগুলিতে টিকিট পাইলাম না, আসলে কি মানে তারা খুব কষ্ট নিয়েই বলছে। এবং কয়েকদিন ধরে তো আসলে আলট্রাস যে ইয়েরা আছে তারা তো ফুটবল ফেডারেশনের সামনে তারা অনশনই করছে টিকিটের জন্য। ইটস ট্রু যে আসলে এরা ডিজার্ভ করে টিকিট, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নেক্সট যে স্টেপগুলি আছে তখন তারা এদের কথা বিবেচনা করে টিকিটের ব্যাপারগুলি সচেতনতার সহিত তারা এটা আরো বিবেচনা হোক আসলে পরবর্তী ম্যাচের জন্য। আমি একটু করতে চাই আসলে যে যারা রেগুলার ফুটবল দেখে গলা ফাটায় এটি, তারা যদি এইসব ইন্টারন্যাশনাল বড় ম্যাচ ন্যাশনাল টিমের ম্যাচগুলোতে, মানে এটাও আমি পার্টিসিপেশন বলবো, আসলে তারাও স্টেক হোল্ডার, বড় স্টেক হোল্ডার, তারা যদি মাঠে বসে না দেখতে পারে, তারা কিন্তু এই ফুটবল আপনি যত দূরেই নিয়ে যান একসময় কিন্তু মুখ ফিরিয়ে নেবে। হ্যাঁ, যে আমি যদি ডোমেস্টিক দেখছি, যে অন্য ফুটবল দেখছি, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ আসলে আমি হলো টিকিট পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, তাহলে এই ফুটবল কেন আমি সাপোর্ট করবো, করবো যে আমি টিভিতে না, আমি সরাসরি করতে যাবো। তাই এই বিষয়টা আসলে যে ফুটবল ফেডারেশনের খুব মানে ডিপলি থিঙ্ক করা উচিত, যে আসলে যে বাংলাদেশের মানুষ ডিজিটালি কতটুকু হ্যাবিচুয়েট, আসলে যে এই প্ল্যাটফর্মে হ্যাবিচুয়েট, সেটা একটা দেখতে হবে। তো সেই হিসাব করে আমি আগেই যেটা বললাম যে 30-40% আপনি অনলাইনে বিক্রি করেন, যারা অনলাইনে আছে কিনবে, বাকি আপনি ফিজিক্যাল বিক্রি করেন। এমএলএ যেটা বললো যে ব্যাংকের মাধ্যমে হতে পারে, যে এটা বিএফএফ বুথে হতে পারে। যে বাংলাদেশে যখন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছে তখনও তো ফিজিক্যাল টিকিট বিক্রি হয়েছে, তখনও তো ফিজিক্যাল টিকিট বিক্রি করছে, এবং ব্যাংকে সব লাইন ধরে সকাল 7টা থেকে লাইন ধরে ব্যাংক খুলবেন 9টা 10টা 3 ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থেকে হলো টিকিট কাটছে। সেটাও আরেক ধরনেরই এক্সাইটমেন্ট ছিল। কিন্তু
টিকিট পাওয়ার পরে যে উচ্ছ্বাস, যে এমএলইও বলছিল হাতে পাওয়ার যে যে বিষয়টা। সোশ্যাল মিডিয়ায়ও কিন্তু আমরা দেখছি আমরা না যে দেখছি। হ্যাঁ যে আমি একটা হলো টিকিট আমি অনলাইনে বাই করছি, যে আমরা সেল করছি। তারপর টিকিটগুলো আসলে যে কোন শ্রেণীর দর্শকদের হাতে গেল, এটা আসলে 10 তারিখের ম্যাচেই আসলে যে আমরা দর্শকদের সাথে কথা বললে বুঝতে পারবো। আমরা আরো আলোচনা করবো। এমিলি, আপনি আগেই বলছিলেন যে আজকে সবাইকে সুযোগ দেওয়া উচিত ম্যাচে, অন্ততপক্ষে হামজা, ফাহমিদুলেরা। কিন্তু ফাহমিদুলকে নিয়ে যেই হাইপটা আসলে তৈরি হয়েছে আগের ম্যাচেও, আগে যখন তিনি আসছিলেন তখনের পর আপনারা জানেন একটা আন্দোলন করে আসলে ফাহমিদুলকে জলের জায়গা দেওয়া হয়েছে, তো এই জিনিসগুলো কি তাকে চাপে রাখবে কিনা একটু হলো? আর আপনিও কতটা প্রত্যাশা করেন আসলে ফাহমিদুলের কাছ থেকে? না, চাপ ইজ ডিপেন্ড অন হিম, আসলে সেই ম্যাচটাকে কীভাবে নিচ্ছে। এবং সে তো আসলে খেলার জন্য এক্সাইটেড, যদি সত্যি কথা বলতে হয়, কারণ সে এখানে আসছে কিন্তু ক্যাম্প শুরুর 2 দিন আগে। হ্যাঁ, সুতরাং তার ভিতরে কিন্তু একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে, বাংলাদেশ দলের জার্সি পরে সে খেলবে। সুতরাং এইটা তো বোঝা যায় যে সে আসলে মাঠে পারফর্ম করার জন্য মুখিয়ে আছে। আর চাপের কথা বলতে গেলে আমার মনে হয় না, কারণ ও তো আসলে ইতালি যে 4 টায়ারে খেলে, সুতরাং তার ভিতরে তো আসলে ওই অ্যাবিলিটিও আছে এবং এই চাপটা প্রেশারটা সে ওভারকাম করতে পারবে, ওই মেন্টালিটি নিয়েই কিন্তু সে খেলবে। এবং যেভাবে আমি যতটুকু তার ভিডিও দেখেছি বা তার যতটুকু ম্যাচের ক্লিপস দেখেছি, আমার কাছে ইজ ভেরি পটেনশিয়াল প্লেয়ার। আসলে একজন উইং স্ট্রাইকার বা ভিতরে ইনসাইড মিডফিল্ডার হিসেবে যে ধরনের ক্যাপাসিটি থাকা দরকার তার ভিতরে রেখেছে। এবং আপনি যদি সত্যি কথা বলতে গেলে যে উইং স্ট্রাইকার যেটা দরকার, স্পিড উইথ বল কন্ট্রোল সবগুলি তার ভিতরে আছে। বাট এখন তো আসলে তাকে ফ্লারিশ করতে হবে এটা অন দ্য ফিল্ড, তখন আসলে বোঝা যাবে সে আসলে কোন ক্যালিবারের প্লেয়ার। আমার মনে হয় যে যেহেতু ম্যাচ অ্যাগেনস্ট ভুটান, তার প্রমাণ করার এখন অনেক জায়গা রয়েছে এবং তার সুযোগ রয়েছে এখানে তাকে মেলে ধরার। যদি তাকে স্টার্টিং 11-এ কোচ আজকে দেয়, অবশ্যই সে তাকে তার বেস্ট ফুটবলটা খেলার চেষ্টা করবে। এবং আপনি যেটা বলেছেন যে আজকের ম্যাচে সবাইকে কোচ ইউজ করবে কিনা, ডেফিনেটলি কোচের তো একটা 23 জনের স্কোয়াড দিতে হবে, তো সেক্ষেত্রে তো হয়তো ম্যাক্সিমাম প্লেয়ারকে সে চেষ্টা করবে। এবং আপনি 11 জনের পর আপনি 5 জন হয়তো চেঞ্জ করতে পারবেন, এর বেশি কিন্তু সুযোগ নেই সাবস্টিটিউট হিসাবে। 16 জন প্লেয়ার কিন্তু খেলার সুযোগ থাকবে। সুতরাং কোচের তো একটা মেইন প্ল্যান থাকবে কিন্তু আপনার ওই সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে। এবং আমি আমার জায়গা থেকে বলবো যে এই ম্যাচটা আমাদের তো কিছু জায়গায় কিন্তু স্টিল ল্যাকিংস রয়েছে, স্পেশালি যদি আপনি দেখেন ডিফেন্সিভ লাইনগুলিতে আমাদের ডিফেন্ডার পজিশন আসলে কারা খেলবে, তাদের রোলগুলি কী হবে। বিকজ সিঙ্গাপুর কিন্তু অপোনেন্ট হিসেবে অনেক টাফ থাকবে। ভুটান হয়তো আপনাকে ওইভাবে চাপ দিতে পারবে না, বাট সিঙ্গাপুর কিন্তু আপনাকে অনেক প্রেশারে রাখবে। সুতরাং আমাদের ডিফেন্সিভ লাইনগুলি কিন্তু কিভাবে হবে, তাদের ব্যাকলাইনে আসলে কারা খেলবে, তাদের ম্যাচের সিনারিগুলি কী হবে, এগুলি কিন্তু কোচ এই ম্যাচে প্ল্যান করবে। এবং স্টার্টিং 11 আসলে কারা খেলবে ডিফেন্সিভ ইয়াতে, সুতরাং সেখানে কোচের কিন্তু মেইন প্ল্যানগুলি থাকবে কিন্তু ওই সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে। সো আই হোপ, আমার কাছে মনে হয় যে কোচ একটা ভালো প্ল্যানিং করেই আজকে ম্যাচটা খেলাবে এবং সবাইকে হয়তো ইউজ করবে আজকে ম্যাচে। এবং আনিসুর ভাই, আপনার কাছে যদি জানতে চাই যে একই কথা আসলে হামজা, ফাহমিদুল এবং সমিত সোম আসাতে বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনের যে গণজাগরণ বলে যে ফুটবলের যে জাগরণটা, সেটা কিন্তু আমরা দেখেছি। এবং একই কায়দায় যদি আমরা দেখি যে ক্রিকেটে কিন্তু একেবারে নিম্নগামী, ঠিক বিপরীতমুখী। মানে এই জিনিসটা কি আসলে আমাদের ক্রীড়াঙ্গনের জন্য ভালো না খারাপ, কতটুকু খারাপ? না, আসলে যে আপনি দুইভাবেই দেখতে পারেন যে আমরা আসলে যে সবসময় স্পোর্টসটাই হচ্ছে যে একটা টোটালি স্পোর্টস তো একটা এন্টারটেইনমেন্ট, আপনি যেখানে যে এন্টারটেইন হন আপনি সেখানেই যাবেন। তা বাংলাদেশ ক্রিকেটে এখন যেটা হচ্ছে যে তারা একটা হলো লুজিং স্ট্রিকে আছে, যে তারা হারছে, যে হারা ম্যাচে আমি আসলে যে আমার ভালো লাগছে না যে বাংলাদেশ জিতবে, যে একটু চিল্লাবো, একটা 4-6 হবে, এটাই হলো ন্যাচারাল জিনিস আসলে স্পোর্টসে। তা এখন যেহেতু বাংলাদেশ এখন হলো মানে কয়েকটা ম্যাচ খারাপ খেলছে, নিচের দিকে যাচ্ছে, ইউএইর সাথে আমরা হারছি, আমরা পাকিস্তানের সাথে হারলাম, এখন ওইটা থেকে ধরেন যে ফুটবলটাই কি হয়েছে, ফুটবলটা হলো যে লাস্ট আমি যদি মার্চের হলো ইন্ডিয়ার সাথে যে খেলা মানে বাংলাদেশ খেলছে এবং সেটা অনেক পজিটিভ ছিল আসলে, যে আমার কাছে ম্যাচটা 50-50 আমার কাছে মনে হয় যে ছিল, ইন্ডিয়াও জিততে পারতো, বাংলাদেশ জিততে পারতো, কিন্তু বাংলাদেশ যেভাবে সুযোগ তৈরি করছে, যেভাবে করছে, যে মানুষের নতুন করে আবার আসলে যে ফুটবলের উপরে একটা হোপ তৈরি হয়েছে, যে হ্যাঁ, যে মনে হয় যে ফুটবলটা এখন রাইট ওয়েতে যাচ্ছে বা এবং ওই ইন্ডিয়া ম্যাচকে ধরে এবং বিশেষ করে হামজাকে ধরে আসলে যে হামজার কোয়ালিটি, মানে হামজা একজন মানুষকে আসলে চেঞ্জ করে দিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একটা প্লেয়ার আসলে যে সে কোন কোয়ালিটি প্লেয়ার, এটা হলো ইন্ডিয়া ম্যাচে সে কিন্তু কয়েকটা মুভে সে বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, যে আমি যদি বলি যে ওই ম্যাচে আসলে যে ম্যাচ ইন্ডিয়ার হাত থেকে বাঁচিয়েও দিয়েছে আসলে যে হামজাই,
হ্যাঁ, যে আমরা জিততে পারতাম আবার হারতেও পারতাম, যেটা আমি বললাম 50-50। তা আমি যদি বাঁচানোর কথা বলি, হামজাই আসলে বাঁচাইছে। এবং এই যে ওখান থেকে যে হলো এক্সপেকটেশনটা তৈরি হয়েছে যে সিঙ্গাপুর ম্যাচ, এবং তার সাথে আবার যোগ হয়েছে যে ন্যাশনাল স্টেডিয়াম, যেটা কিনা একটা নতুন লুক নিছে আসলে। যে আগে আমরা একটা ন্যাড়া দেখতাম যে চারিদিকে, কিন্তু এখন ভিতরে ঢুকলে একটু ডিফারেন্ট লুক লাগে। এই সব মিলিয়ে যে আসলে যে সবকিছু ফুটবলের উপরে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যেটা বললাম যে দর্শকরা সবসময় হলো উইনিং বা পজিটিভ একটা ভাইব চাই আসলে, সেইটা ফুটবলে আছে বিধায় এখন এই জিনিসটা হয়েছে। আমরা এটা কন্টিনিউ করব, আমার বিশ্বাস যে এটা কন্টিনিউ হবে। ক্রিকেটটাও আবার জিতলে আবার ওই দিকেও আসলে যে তারা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই আসলে এটা কন্টিনিউ হোক এবং সিঙ্গাপুর ম্যাচে একটা ভালো জয় পাক, এবং একই সাথে আজকে ভুটানের ম্যাচেও। দর্শক, শেষ করবো ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।